মঞ্চে উপস্থিত এই অঞ্চলের পার্টি নেতৃত্ব, এর আগে যারা বক্তব্য রেখেছেন, আমার সমস্ত কমরেড বক্তারা, আজকে আমাদের জন্য খুবই মন খারাপের দিন। যার ছবি সামনে রেখে আজকের এই সভা হচ্ছে, আজকের দিনে কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রচারে তার যাদবপুরে থাকার ছিল। আগামী 2 তারিখ আমাদের যে ছাত্রদের মিছিল, সেই ছাত্রদের মিছিলে কমরেড রাহুল ব্যানার্জির আমাদের সাথে হাঁটার কথা ছিল। আজকে সেই মানুষটার শবদেহ, তাকে ছুঁয়ে আমরা ফিরে এসেছি। আপনারা ভিডিও দেখেছেন নিশ্চয়ই, সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে নানা ধরনের কথাবার্তা আপনারা শুনতে পেয়েছেন। আপনারা জানেন, আমাদের রাজনীতিতে যখন কেউ গত হন, যখন কেউ মারা যান, যখন কেউ আমাদের ছেড়ে চলে যান, আমরা খুব স্বাভাবিকভাবেই তার যে বিদায় সম্ভাষণ, তাকে ছেড়ে আসার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় 2টো জিনিস করি। 1, আমরা আমাদের লাল ঝান্ডা তার শরীরে ছুঁয়ে আসি, আর 2, ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্যে দিয়ে, স্লোগান দেওয়ার মধ্যে দিয়ে আমরা তার যে যাত্রা, তার যে যাত্রাপথ, সেই যাত্রাপথের সঙ্গে হাঁটি। আজকে আমরা সেই একই কাজ করেছি। যাদের বিরুদ্ধে কমরেড রাহুল ব্যানার্জির লড়াই ছিল, রাহুল দা কোনো ছুপা বুদ্ধিজীবী নন। পরিষ্কারভাবে বলতেন আমি সিপিএম। উনি বলতেন সিপিএম সম্পর্কে ওনার ক্রিটিসিজম আছে, বিভিন্ন কথায় হয়তো উনি একমত নন, কিন্তু উনি সিপিএম। উনি যে সিপিএম, উনি যে বামপন্থী, উনি যে কমিউনিস্ট, এইটা নিয়ে ওনার মনের মধ্যে কোথাও কোনো সংকোচ, কোথাও কোনো সংশয় ছিল না। 2021 সালে আমি যখন প্রথমবার ভোটের নির্বাচনে লড়েছিলাম, প্রথমবার লড়েছি, আমার নির্বাচনী প্রচারে এসেছিলেন রাহুল দা। আমার তখন বয়সটা আরো কম, রাহুল দার বয়স আরো ছোট। 2024 সালে নির্বাচন, সেই নির্বাচনের প্রচারেও রাহুল দা এসেছিলেন। তাছাড়া টিভিতে, মিডিয়াতে যখন ওনাকে জিজ্ঞেস করা হতো, উনি খুব ঘোষিতভাবেই বামপন্থী হিসেবে নিজের কথা রাখতেন। আমার মনে আছে রাহুল দা একটা পডকাস্ট করতো, যাতে একটা গেস্ট হয়ে আমি গেছিলাম। সেখানে উনি কথা বলতে বলতে মাঝে মাঝেই, মানে ওনার প্রশ্ন কর্তা হওয়া উচিত, আমার উত্তর দেওয়া উচিত, ওনার বলা উচিত যে আপনারা এটা করেছেন কেন, বা আপনারা এটা ভাবছেন কেন, বা আপনি বা তোমরা এটা ভাবছো কেন, করছো কেন। মাঝে মধ্যে উনি আমরা বলে ফেলছিলেন, এবং পরে ঠিক করলেন যে আমি আর এই তুমিটা করবো না, আমি আমরাই বলবো যে আমাদের কোথায় ভুল হলো, আমরা কোথায় গন্ডগোল করলাম, আমরা কেন করতে পারছি না। রাহুল অরুণোদয় ব্যানার্জি, তিনি লাল ঝান্ডাকে বা লাল ঝান্ডার সঙ্গে নিজেকে সম্পৃক্ত মনে করতেন। অভিনেতা ছিলেন, দারুণ লেখক ছিলেন, কিন্তু সেই সবের পাশাপাশি একজন শিরদাঁড়াযুক্ত মানুষ ছিলেন। আজকে যারা কমরেড রাহুল ব্যানার্জিকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন, আমরা আপনাদের জানিয়ে দিতে চাই, যেমন রাহুল ব্যানার্জিরা শিরদাঁড়া ঝোঁকায়নি, যেমন রাহুল ব্যানার্জিদের মেরুদণ্ড বিক্রি হয়নি, এই অঞ্চলের একজন লাল ঝান্ডা করা মানুষের মেরুদণ্ড বিক্রি হবে না। কমরেড রাহুল অরুণোদয় ব্যানার্জির জন্য কাল থেকে আমরা দ্বিগুণ উদ্যমে রাস্তায় নামবো। কিসের জন্য লড়াই ছিল, কিসের জন্য আন্দোলন ছিল? রাহুল দা খুব গর্ব করে বলতো, আমি উদ্বাস্তু পরিবারের ছেলে, আমি কলোনির ছেলে, আমি বিজয়গড় কলোনির ছেলে। নাটক লিখেছিলেন একটা, যে জানলাগুলোর আকাশ ছিল, যারা দেখেছেন তারা জানেন, মাস্টারপিস। একবার দেখলে, মানে যারা দেখেছেন, দর্শক আসনে বসে আপনি কাঁদবেন, প্রতি সিনের পর আপনার চোখে জল আসবে, কাঁদতে কাঁদতেই হেসে ফেলবে, মুগ্ধতায় আপনি তাকিয়ে থাকবেন। লেখাটা ছিল ওই রাহুল দা। রাহুল দা নিজের কলোনির ছেলে হওয়া, নিজের উদ্বাস্তু পরিবারের ছেলে হওয়া, নিজের বামপন্থী কলোনির ছেলে হওয়ার এই সত্তাটাকে কখনো লোকাননি, বরং বড্ড গর্বের সঙ্গে ওন করতেন, ক্লেম করতেন, ছাতির বাঁদিকে রাখতেন। কিসের লড়াই ছিল উদ্বাস্তু মানুষদের? কিসের লড়াই ছিল ওপার বাংলা থেকে আসা এপার বাংলায় মানুষের? বাঁচার লড়াই, ডিগনিটির লড়াই, মাথা উঁচু করে বাঁচার লড়াই। নব ব্যারাকপুর, নিউ ব্যারাকপুর তৈরি করেছিলেন কারা? ওই রাহুল দার পরিবারের, রাহুল দার বাপ দাদা ঠাকুরদা যারা এপার বাংলায় এসেছিলেন, সেই রকম মানুষজন কিচ্ছু ছিল না। আমি যে এলাকার বাসিন্দা, ঠাকুরদাদের মুখে শুনেছি হোগলা পাতার বন ছিল। রাত্রিবেলা তারা যখন ওখানে থাকতেন, শিয়াল ডাকতো। সেই শিয়াল ডাকা হোগলা পাতার বনকে কেটে সাফ করে নিজের ঘাম দিয়ে, রক্ত দিয়ে, মেহনত দিয়ে, সময় দিয়ে, জীবন দিয়ে এই একটা নগরী গড়ে তুলেছেন উদ্বাস্তু অংশের মানুষ, আমাদের পূর্বপুরুষরা, রাহুল দার পূর্বপুরুষরা। আজকে স্বাধীনতার এতগুলো বছর পর আমাদের জিজ্ঞেস করা হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা, নাম কেটে দেওয়া হচ্ছে। আজকে আমাদের যে মাতৃভাষা, কেউ বরিশাইল্লাতে কথা বলেন, কেউ চাটগাইয়াতে কথা বলেন, কেউ খুলনার ভাষায় কথা বলেন, কেউ ফরিদপুরি ভাষায় কথা বলেন। দিল্লির সরকার লিস্ট করে বলছেন, আপনি যদি এই ভাষায় কথা বলেন তাহলে আপনি বাংলাদেশী। আমার আপনার ভাষা, আমার আপনার মুখের ভাষা,
যে ভাষাকে বাঁচাতে গিয়ে 1971 সালে একটা দেশ স্বাধীন হয়ে গেছিল। উর্দুভাষী পাকিস্তানিদের মেরে তাড়িয়েছিল 71 সালে বাঙালিরা। ভারত ছিল সেই 71-এর মুক্তিযুদ্ধে সামিল। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ভারতে এসে, ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার, এই ভারত থেকে ট্রেনিং নিয়ে গেছিলেন মুক্তিযুদ্ধে। জ্যোতি বসু তখন নেতা। জ্যোতি বসুরা জায়গা করে দিয়েছিলেন বাংলার বিভিন্ন অঞ্চলে। মুক্তিযোদ্ধারা এখানে এসেছেন, ট্রেনিং নিয়েছেন, ফিরে গেছেন। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে তারা বাংলাদেশকে মুক্ত করেছিলেন বাংলা ভাষায় কথা বলার জন্য, বরিশাইল্লা ভাষায় কথা বলার জন্য, চাটগাইয়া ভাষায় কথা বলার জন্য, নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য। এইটা তো আমাদের ইতিহাস। আজকে সেই ইতিহাস ওরা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে। আজকে সেই পরিচিতিকে ওরা আমাদের কেড়ে নিতে চাইছে। এসআইআর নিয়ে যে কাণ্ড কারখানা হয়েছে, কমরেড বলেছেন একটু আগে বাপ্পা, আমরা সবাই জানি। বহু মানুষ এমন রয়েছেন যারা বৈধ ভোটার, বহু মানুষ এমন রয়েছেন 100 বছর বয়স, 94 বছর বয়স, 96 বছর বয়স, 1940 সালের দলিল আছে, তাদের নাম কেটে দেওয়া হয়েছে। আমার বয়সী মেয়েরা রয়েছে। রিপা সাহা মেয়েটির নাম, আমার সঙ্গে এক স্কুলে পড়তো, এক ক্লাসে পড়তো, আজকেই মেসেজ করেছে। পাসপোর্ট জমা দেওয়া হয়েছে, স্কুলের সার্টিফিকেট, বাপ দাদার নাম সব জমা দেওয়া হয়েছে। 2002 সালে ওর বাবার নাম ছিল, তবুও নামটা কাটা পড়েছে। এই হেনস্থা কিসের জন্য? আসলে যে কথাটা বাপ্পাদা বলছিল, আমরা যে রাজনীতির কথা বলি, সে রাজনীতি রুটি রুজির রাজনীতি। যে মানুষ আমাদের কথা শুনছেন, এই বাজারে যে মানুষ কাজ করেন, তারা তো শ্রমজীবী মানুষ। তাদের বান্ধবীও নেই, বান্ধবীর খাটের তলাও নেই, তাদের কয়েকশো কোটি টাকা লুকানোও নেই, চুরির মাল আপনাদের কাছে নেই। আপনি যদি দোকান চালান, আপনাকে সকালে ঘুম থেকে উঠে দোকানটা খুলতে হয়, সারাদিন ব্যবসা বাণিজ্য করতে হয়, তারপরে তা থেকে যা মুনাফা হয় আপনি বাড়ি নিয়ে যান। যে মানুষ টোটো চালান, রিক্সা চালান, অটো চালান, সারাদিন পরিশ্রম করতে হয়, সারাদিন কাজ করতে হয়, তার বিনিময়ে, তার শ্রমের বিনিময়ে যে টাকা পান, সেই টাকা নিয়ে বাড়ি যান। অতএব আমরা সব শ্রমজীবী মানুষ। আমরা শ্রমজীবী মানুষের রাজনীতি করি, লাল ঝান্ডা শ্রমজীবী মানুষের রাজনীতি করি। আমরা বলি আমাদের যে বেতন বাড়াতে হবে, আমরা বলি আমাদের যে ন্যূনতম আয়, সেই ন্যূনতম আয়ের গ্যারেন্টি দিতে হবে। আমরা বলি আমাদের কম টাকায় খাদ্যদ্রব্য, ভাত, ডাল, তেল, নুন, চিনি, এইগুলো সরকারকে দিতে হবে। আমরা বলি প্রত্যেক শিক্ষিত মানুষ তার যোগ্যতা অনুযায়ী সে চাকরি পাবে, এই কথা আমরা বলি। পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল এবং বিজেপি দুজনের বিরুদ্ধেই আমরা এই একই কথা বলে এসেছি। তৃণমূলের বিরুদ্ধে এর সঙ্গে আরো যুক্ত হয়েছে এদের যে চুরি, দুর্নীতি, এদের যে রাহাজানি, এদের যে লোককে ধমকানো, চমকানো, কাটমানি খাওয়া, সেই কথাগুলো। আর বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে যেভাবে ওরা ধর্মকে টেনে এনে তৃণমূল বিজেপি দুজনে মিলে যে ধর্মীয় বিভাজন করতে চেয়েছে সেটা। এখন এসআইআর করার ফলে ওরা কি করতে চাইছে? এসআইআর করে ওরা আমার আপনার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে যে আদেও আপনি এই দেশের নাগরিক কি নাগরিক না। আমরা এরকমই এক উদ্বাস্তু কলোনিতে থাকি। আমাদের আশেপাশে সবাই লতায় পাতায় কোথাও না কোথাও আত্মীয়। তো আমারই এক দাদু হবেন, বয়স তার প্রায় 80 বছর। যখন এসআইআর প্রক্রিয়া শুরু হলো, 3-4 দিন ঘুমাতে পারেননি, প্যানিকে, অ্যাংজাইটিতে। সমস্ত কাগজ নিয়ে এসেছেন, কিন্তু তবুও ভয় পাচ্ছেন যে যদি আমার কাগজগুলো ঠিক না হয়, আমায় কোথাও যদি পাঠিয়ে দেয়, আমায় যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়। ভাবুন, 84 সালের একটা মানুষ, সব কাগজ আছে, 2002 এর আগে থেকে তিনি ভোট দিচ্ছেন, কিন্তু মনের মধ্যে ভয়, আমি এই দেশের নাগরিক থাকবো কি থাকবো না। আপনি যাবেন রেল কলোনিগুলোতে, মানুষ বলছেন, এই শঙ্কায় রয়েছেন, আশঙ্কায় রয়েছে, যদি আমার নামটা না আসে আমার কি হবে? আমায় কি বাংলাদেশে পাঠিয়ে দেবে? আমায় কি ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেবে? এখন আপনার মাথার মধ্যে সারাক্ষণ যদি এই ভয়টা থাকে, আমি এই দেশে থাকবো কি থাকবো না, বাকি সমস্ত ইস্যু তো গৌণ হয়ে যায়। তখন তো আপনি প্রশ্ন করবেন না 26,000 ছেলেমেয়ের চাকরি কেন গেল? তখন তো আপনি প্রশ্ন করবেন না নরেন্দ্র মোদীর সময় আমার দেশের যে সীমান্ত, সেই সীমান্তে সবচেয়ে বেশি জওয়ান কেন হত্যা হলো? তখন তো আপনি প্রশ্ন করবেন না নরেন্দ্র মোদীরা বলেছিলেন কি अच्छे दिन आएंगे, सबका साथ होगा, सबका विकास होगा। আর এখন ওই এলপিজি গ্যাসের সিলিন্ডার কিনতে গিয়ে মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি বলেছিলেন মা মাটি মানুষের সরকার হবে। আমরা দেখলাম আমাদের এই পৌর এলাকায় আমাদের মাটি, আমাদের মাঠ, আমাদের পুকুর, সেগুলো বিক্রি হয়ে সেখানে 4 তলা, 5 তলা, 10 তলা বিল্ডিং হয়ে গেল। আমার বাড়ির সামনে আমি নিজে একটুখানি দেওয়াল দেব, একটুখানি ওই গার্ডওয়াল দেব, আমাকে আমার বাড়ির সামনে পাঁচিল দেওয়ার জন্য পাড়ার তৃণমূলের কাউন্সিলরকে টাকা দিতে হচ্ছে, ঘুষ দিতে হচ্ছে। মা মাটি মানুষের সরকার, আদেও মা মাটি অথবা মানুষের তো রইল না। আমরা দেখলাম সারা দেশ জুড়ে হাতরাস হোক অথবা উনাও হোক, মেয়েদের ওপর আক্রমণ। কোথাও বিজেপির নেতারা একদম শুরুর দিকে, কুলদীপ সেনেগার নামে এক বিজেপির এমএলএ ছিল, একটি মেয়ের সঙ্গে ধর্ষণ হয়েছে। মেয়েটির বাবা যখন পুলিশ স্টেশনে গিয়ে এই দর্জ করাতে গেছে, এই অভিযোগটা লেখাতে গেছে, তখন পুলিশ স্টেশনের মধ্যে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে। রাম রাজ্য, নারী নিরাপত্তা, হাতরাসের ঘটনা।
17 বছরের মেয়ে মনীষা বাল্মীকি খেতে কাজ করতে গেছিল মায়ের সঙ্গে, গণধর্ষণ করে এমন অত্যাচার করেছে শিরদাঁড়ার হাড়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল, জিভটা কেটে গেছিল। রামরাজ্য, নারী নিরাপত্তা, নারী নিরাপত্তা, নারী সুরক্ষা। পশ্চিমবঙ্গে দেখুন, সেই সুজেট জর্ডনের সময় থেকে শুরু হয়েছে। একটি মেয়ের সঙ্গে গণধর্ষণ হলো, মমতা ব্যানার্জি আর তার এমএলএরা বললেন, তার এমপিরা বললেন, তার মন্ত্রীরা বললেন যে মেয়েটা তো ক্লায়েন্টের সঙ্গে গন্ডগোল হয়েছে, মেয়েটি তো দেহ ব্যবসায়ী, অতএব দেহ ব্যবসায়ীর যদি ধর্ষণ হয় সেখানে সরকার দায়িত্ব নেবে না। কামদুনি দেখলাম আমরা, একটা মেয়েকে প্রায় 2 পা ফাঁক করে চিরে খুন করে ফেলা হলো। আর যারা যারা এই ঘটনাটা ঘটালেন তাদের পরিবারের লোক এই গত পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের টিকিটে পঞ্চায়েত নির্বাচন লড়েছে। নারী নিরাপত্তা, মা মাটি মানুষের সরকার, রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর সরকার। আরজি করের ঘটনা আমরা সবাই জানি, তিলোত্তমার ঘটনা আমরা সবাই জানি। রাস্তায় নেমেছিলেন আমি আপনি, কত এমন মানুষকে আমরা চিনি যারা তৃণমূলের ভোটার, তৃণমূলের সমর্থক, কেউ কেউ তৃণমূলের কর্মী পর্যন্ত। বাড়ির মেয়েরা রাস্তায় নেমেছেন, বলেছেন আমার বাবা কি করে আমার তা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তিলোত্তমা আমাদের মতো একটা মেয়ে, তিলোত্তমার বিচার চেয়ে আমরা রাস্তায় নামবো। মনে নেই যখন সাধারণ মানুষ তিলোত্তমার জন্য রাস্তায় নামছে, তৃণমূলের ভূমিকা কি ছিল আমাদের মনে নেই? নারী নিরাপত্তার সরকার, মা মাটি মানুষের সরকার, প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর সরকার। পশ্চিমবঙ্গের সরকার এবং কেন্দ্রের সরকার দুজনেই এটা প্রমাণ করে দিয়েছেন তারা সাধারণ মানুষের কথা ভাবেন না। এসআইআর নিয়ে দেখুন, এসআইআর নিয়ে কেন্দ্রের সরকার কি বললেন, হিন্দু মানুষকে গিয়ে বললেন, শুভেন্দু অধিকারী বললেন, এখনো সমস্ত ভিডিও আছে আপনারা দেখতে পাবেন, যে আপনি যদি হিন্দু হন এসআইআর এ আপনার কোনো চিন্তা নেই, সবার নাম আমরা সিএ দিয়ে তুলে দেবো, বলেছিলেন না? এই কায়দাতেই বলেছিলেন, হিন্দুদের কোনো টেনশন নেই। কি হলো? কোর্ট গিয়ে বললো আপনাকে যদি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ তে অ্যাপ্লাই করতে হয় তাহলে আগে এটা আপনাকে স্বীকার করে নিতে হবে আপনি নাগরিক নন। আপনি নাগরিক নন, তাই জন্যই না আপনি সিটিজেনশিপ নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছেন। অতএব যে মানুষ এখন ভোট দেন, যাদের শঙ্কা ছিল এসআইআর এর নাম কাটা গেলে তারা সঙ্গে সঙ্গে সিএ তে নাম তুলে নিতে পারবেন, তারা বুঝতে পারলেন ব্যাপারটা ভাওতা। বিভিন্ন জায়গায় বিজেপির লোকেরা হিন্দুদের কার্ড দেওয়া শুরু করলেন, মতুয়াদের কার্ড দেওয়া শুরু করলেন। কোর্ট বলল এই কার্ডটার কোনো মান্যতা নেই, এই কার্ড অনুযায়ী আপনি কোথাও অ্যাপ্লাই করতে পারবেন না। 20 বাও জলে পড়লেন মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা এতদিন বিজেপিকে উদ্বাহু হয়ে ভোট দিচ্ছিলেন। বিজেপি গিয়ে তাদের বলেছিল যে দেখো তোমরা তো হিন্দু বাবু, হিন্দুদের এক জায়গায় হতে হবে, সব হিন্দু একসাথে হয়ে যাও, আমরা হিন্দুদের বাঁচাবো। কি হলো? নরেন্দ্র মোদী বিজেপির হিন্দু বাঁচাও মুখে বললেন, কিন্তু আসলে হিন্দু অংশেরই মতুয়া অংশের মানুষের না, তাদের নাম কাটা পড়ে গেল। মমতা ব্যানার্জি বললেন পশ্চিমবঙ্গের বুকে এসআইআর হতে দেবো না, আমার ডেড বডির ওপর দিয়ে এসআইআর হবে। বললেন না? ইয়েস স্যার, নো স্যার, কত নাটক তো আমরা দেখলাম। মুসলিম অংশের মানুষ যারা একই রকম ভাবে মমতা ব্যানার্জিকে মাসিয়া ভেবে ফেলেছে, যে মমতা ব্যানার্জি থাকলে, দিদি থাকলে আমাদের আর কোনো চিন্তা নেই, সবাই মিলে ঢেলে ভোট দিয়েছিলেন আগের বার। তারপরে মমতা ব্যানার্জি নানাকু কথা বলেছেন, তাদেরকে দুধের গাই বলেছেন, গরুদের লাথি খাওয়া যায়, এই সমস্ত কথা বলেছেন। একজন মানুষকে, একজন ভোটারকে শুধুমাত্র ধর্ম দেখে তাদেরকে গরু বানিয়ে দিয়েছেন, জন্তু বানিয়ে দিয়েছেন, অসুবিধা নেই। তবুও মানুষের মনে হয়েছে তৃণমূলকে ভোট দেবো, কারণ তৃণমূল এলে নাকি বিজেপিকে আটকাবে, তৃণমূল এলে নাকি এসআইআর হবে না। কি হলো? চলে যান মুসলমান পাড়াগুলোতে, কত মানুষের নাম কাটা গেছে। এই অনেক মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির আগে কাটা পড়েনি, প্রথম যে ম্যাপ হয়েছিল সবার নাম ছিল। লজিক্যাল ডিসক্রিপেন্সি নাটক করে যখন মানুষদের নাম কাটা হচ্ছে, তৃণমূলের ভূমিকা কি আপনি বলুন? তৃণমূলের যা যা আধিকারিক দেওয়ার কথা ছিল সব আধিকারিক দিয়েছে। তৃণমূলের যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল তারা দাঁড়িয়েছে, দাঁড়ায়নি। আমরা বলছি তৃণমূল বিজেপি কেউ আপনাদের কাছে দাঁড়াবেন, আমরা বামপন্থীরা, আমরা আজকে হেল্পলাইন চালু করেছি। কমরেড বলছিলেন যে যে মানুষের নাম বাদ পড়েছে, যাদের 2002-তে নাম ছিল, হিন্দু হন মুসলমান হন, যাদের 2002-তে ম্যাপ ছিল অর্থাৎ বাড়ির লোকজনের নাম পাওয়া গেছেন, আপনি হিন্দু হন মুসলমান হন, আমাদের সঙ্গে আসুন, আমরা আপনাকে নিয়ে ট্রিবিউনালে যাব। যখন কোভিড হয়েছিল, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার আপনার পাশে ছিল না, রেড ভলেন্টিয়ার আপনার বাড়িতে অক্সিজেন পৌঁছে দিয়েছিল। এবার আমরা অক্সিজেন পৌঁছে দিচ্ছি না, এবার আরেকবার রেড ভলেন্টিয়ার আপনার সামনে এসছে, আপনার কাছে আমরা নাগরিকত্বের অধিকার পৌঁছে দেব। আপনি পক্ষ নেবেন, আপনি কাদের সঙ্গে থাকবেন? তৃণমূল বিজেপির সঙ্গে থাকবেন নাকি রেড ভলেন্টিয়ারদের সঙ্গে থাকবেন, যারা আমার আপনার দায়িত্ব নিতে চায়? পক্ষ নিতে হবে আপনাদের।